থেকে একটু ডানে বায়ে দেখে সাইড করো না, উপর থেকে গাড়ি আসতেছে, পিছনে গাড়ি, এভাবে কেউ দাঁড়ায়? এগুলো হলো রাবার বাগান। ওয়াও, একটা বার চিন্তা করেন যে এই নুড়ি পাথরে আফিলে উঠতে গেলে আর নামতে গেলে একটা বাইকারের আসলে কি অবস্থা হয়। সো এখানে একটা ব্রেক দেই ভিউ পয়েন্টটা দেখার জন্য। ডান পাশে পাহাড়, বাম পাশেও পাহাড়। এগুলো বিষাক্ত নগরের বিষাক্ত ধোঁয়া সকাল সকাল শুরু হয়ে গেছে। এই যে উপর দিয়ে চলে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই যে আমরা চলে আসলাম 300 ফিট। ভাই সকাল বাজে 6টা, কত 6টা 12 অ্যান্ড আমরা আছি বর্তমানে ঢাকা গাজীপুরে। অ্যান্ড কোথায় যাচ্ছি সবাই একটু গেস করো। হ্যাঁ ভাই ডাকে, এই যে ভাই ডাকতেছে। হ্যাঁ ভাই, এই যে ভাই ডাকতেছে। বার হচ্ছে তার বাহন নিয়ে রোজাদ ভাইকে ছেড়ে আমরা চলে যাব। কিছু বলেন এটা। হ্যাঁ সাবধানে তো যাবোই, কিন্তু কথা হচ্ছে হলো আপনারা মিস করবো। অ্যান্ড আমাদের হেলমেট গুলো প্রপারলি রেডি আছে, দুটাই গল্প করতে করতে গান শুনতে শুনতে যাবো। হেবি না ভাই? এই যে এরপরে এখন তো আমরা ফোন দিয়ে ভিডিও করতেছি, এরপরে দেখবো আমাদের নিউ DJI Osmo Action 5 Pro। আর এই যে ভাইয়ের বাইক বার করতে একটু ঝামেলা হচ্ছে, বার হতে অনেক ঝামেলা হচ্ছে। কিছু বলেন। তো আমরা এখন যাত্রা শুরু করবো কোথায়? ফটিকছড়ির উদ্দেশ্যে। ওকে, ভাইয়ের বাহন এখন আসি কোথায়? গাজী বাজার, ঢাকা। পরেন, হেলমেটটা পরেন। আপনি চলেন ট্যাঙ্কির উপর বসে। কেন যাবে না? ট্যাঙ্কির উপর আপনি বসবেন। ভাই রেডি হচ্ছে পালসার 250 N250। হ্যাঁ ওকে, এখন আমরা ক্যামেরায় চলে যাব। সকাল 6টা, 6:30 বাজে, মানে তাতে কে বলবে যে এটা সকাল? ঢাকা শহরে সকাল মানে হলো ওই ভোর 4টা থেকে 5টা পর্যন্ত জনমানবহীন, রাস্তা ক্লিয়ার থাকে। অলরেডি 6:30 বাজে, মানুষের কর্মব্যস্ততা, জীবন শুরু হয়ে গেছে। আর যত সময় যাবে তত আরো অবস্থা খারাপ। এখন সব ইন্ডাস্ট্রিয়াল, যারা জব করে তারা এখন দৌড়াবে গাজীপুর, মাওনা, শ্রীপুর, ভালুকা। এদের যন্ত্রণায় আসলে একটু আস্তে গাড়ি চালাবো, তারও উপায় নেই। হুম, মানে ঢাকা শহরে এই এক সমস্যা, তুমি যে একটু রিল্যাক্সে 40, 45, 50 স্পিডে গাড়ি চালাবা না, মানে দেবে না, তোমার পিছনে এসে প্যা 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 করতেই থাকবে। বিষাক্ত নগরের বিষাক্ত ধোঁয়া সকাল সকাল শুরু হয়ে গেছে।
উম এই যে এত সুন্দর ফাঁকা ফাঁকা চলে আসলাম না, মানে বিশ্বাস করো এটা যদি খালি আর 1 ঘন্টা পরে রওনা দিতাম, মানে সিগন্যাল মানে এই জায়গা পর্যন্ত আসতে পারতাম না। আচ্ছা, ডান পাশে হলো এয়ারপোর্ট, তুমি ডানে খেয়াল করো, পুরা এয়ারপোর্ট দেখতে পারবা। বাপরে, তবে সবচেয়ে একটা আশ্চর্য বিষয় হলো, মানে আমার দেখা, আমি গত 14-15 বছর যখন আমি জব করছি ঢাকায়, মানে শীতের এই সময় যে কুয়াশাটা দেখা যাচ্ছে না এখন, এটা কখনোই দেখা যায় নাই। মানে ঢাকায় শীত মানে আরো পরে, বিশেষ করে কুয়াশাটা আরো পরে আসতো। যেমন এই কুয়াশাটা এখন আছে হলো নর্থ বেঙ্গল, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। আরো 1-1.5 মাস পরে দেখা যাইতো যে ঢাকায় সকালে কুয়াশা বোঝা যেত। বাট এখন দেখে ভাল লাগতেছে, নিশ্চয়ই কোনো একটা জলবায়ুর পরিবর্তনের কারণে এটা হয়েছে। আমি মনে করছি পুলিশ স্থান, মানে সামনে পুলিশ। এখন আবার অটো মামলা সিস্টেম আছে, তো গাড়ি 80-র উপরে উঠলেই চান্সে মেরে দেবে। এই যে দূষিত নগরীর প্রধান বাহন সকাল সকাল শুরু হয়ে গেছে। কি বলবো আর, আমরা আর 1 মিনিটের মধ্যে ঢুকবো 300 ফিট। দেখছো দেখছো ঢুকছে কেমনে, মানে ওর 80 আসিয়া ওর কুরকুরি উঠে গেছে। আহারে, আর এসব গাড়ির পারমিশনও দেয়। পারমিশন কি, এগুলো তো মনে করো যে রাস্তাঘাটে আটকে মামলাও দেবে না, হাজারে একটা। আর যত সব নিয়ম প্রাইভেট কার আর হলো মোটরসাইকেলের উপর। হ্যাঁ, ওকে, এই যে ফ্লাইওভার দিয়ে উঠে পড়বো। এই যে কর্নারটা আছে না, মানে এই যে মাথাটা, এখান থেকেই প্লেন ফ্লাই করে। এটা পুরাটা রানওয়ে, ওই যে মাথা থেকে দেখলাম না, যে বললাম ডান পাশ থেকে পুরা মাথা পর্যন্ত রানওয়ে এটা। এই যে বামে হচ্ছে হলো তোমার 300 ফিট। কি বানাইছে রাস্তা রে, মানে একটু এদিক ওদিক হইলেই শেষ। এই যে উপর দিয়ে চলে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই যে আমরা চলে আসলাম 300 ফিট। ও, এটা দিয়ে সোজা চলে যাব আমরা কাঞ্চন ব্রিজ, সেদিক দিয়ে ভুলতা কাঁচপুর হয়ে চলে যাব ফেনী। ফেনী হয়ে আমরা খাগড়াছড়ি রোডে ঢুকবো, হিয়াকো হয়ে চলে যাব ফটিকছড়ি। তবে আসলে খুবই ভালো লাগতেছে, আমার প্রথম অ্যাকশন ক্যামেরা দিয়ে প্রথম ভিডিওটাই হচ্ছে হলো 300 ফিটের, যেটা আসলে বাংলাদেশের একটা ড্রিম প্রজেক্ট। মানে অনেকের জন্য এই জায়গাটা আসলে খুব পছন্দের। এখানে ঢুকলে আসলে বাংলাদেশকে মনে হয় না যে আসলে বাংলাদেশ অপরিচ্ছন্ন, নোংরা, গরিব একটা দেশ। এখানে ঢুকলে ফিলটাই চেঞ্জ হয়ে যায়। এই জায়গাটাতে আসলে বাইরের দেশে যাওয়ার কথা চিন্তাও করা যায় না, মনে হয় না যে না আসলে বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও যাই। ওটা বাংলাদেশটা যদি এরকম একটা সাজানো গোছানো পরিষ্কার হইতো, বিষয়টা ছিল অন্যরকম। আসলে সবই সম্ভব, মানুষ চাইলেই সম্ভব।
জাস্ট ওয়াও। এই যে আমার গাড়ির গতি এখন এই মুহূর্তে আছে 72, সামনে একটা মোটরসাইকেল ক্রস করে গেল, না হলেও 120-30 স্পিডে আছে। খুব কি প্রয়োজন? এই কারণেই আসলে এই রোডগুলোতে অ্যাক্সিডেন্ট হয়। একটা মোটরসাইকেলের 75 থেকে 80 কিলোমিটার স্পিড যথেষ্ট, যথেষ্ট স্পিড। তবে 300 ফিটের যে সৌন্দর্যটা, এটা এক এক সময় এক এক রকম। তবে সবচেয়ে ভালো লাগে রাত্রে আর এই ভোরবেলা। ভোরবেলার এই স্নিগ্ধতা, এই শীতলতায় আসলে অন্যরকম একটা রাইডিং এর এক্সপেরিয়েন্স। খুবই ভালো লাগতেছে। গোটা বাংলাদেশের রাস্তাঘাটগুলো যদি এরকম হতো, ওফ, তাহলে আমাদের বাইকার ভাইদের মানে রাইডিং করতে কোনো প্যারাই পাওয়া লাগতো না। তবে মানে রোডের কার্পেটিংটা আসলে এতটা স্মুথ, সে মানে গাড়ি অটোমেটিক্যালি ডাউন থেকে যখন আপে উঠলো তখনও গাড়ি 86, মানে আমি এক্সেলেটর ধরে আছি আমি, অটোমেটিক আসলে আরপিএম বেড়ে যাচ্ছে এবং স্পিডটাও ইনক্রিজ হচ্ছে। তো এই গতির নেশায় আসলে অন্যান্য বাইকাররা এত হাই স্পিড বা ড্র্যাগ রেসিং করে থাকে এই জায়গাটার মধ্যে, যেটা আসলে নিয়ন্ত্রণ করা দরকার। আল্লাহ পাকের অশেষ রহমত, আমার বাইক রাইডিং এর অলমোস্ট 1 বছর 10 মাস হবে। তো এখন পর্যন্ত আমি কোনো দুর্ঘটনার সম্মুখীন হই নাই, আল্লাহ পাকের অশেষ রহমত। যথেষ্ট নিয়ম কানুন মেনে গাড়ি চালানোর কারণে এখন পর্যন্ত দুর্ঘটনা হয় নাই। তো আশা করি ভবিষ্যতেও হবে না। আর এরপরেও আসলে যেসব দুর্ঘটনা ঘটে যায় সেখানে নিজেদের কিছু করার থাকে না, এটা আসলে ওয়ান কাইন্ড অফ কপালের লেখন বা ভাগ্যের নির্মম পরিহাস বলা চলে। সব দুর্ঘটনা তো আর বাইকারদের জন্য হয় না, পরিবেশ পরিস্থিতির উপরেও হয়ে যায়। আর ওই সময় যদি একটা মানুষের মৃত্যু ঘটে, তার মানে ধরেই নিতে হবে তার আজরাইলের ওই দিন ডাক চলে আসছে জন্য বিধায় একটা বাইকার্স ভাই যথেষ্ট নিয়ম কানুন মেনে গাড়ি চালানোর পরেও দুর্ঘটনা কবলিত হয় এবং তারা আসলে ইন্তেকাল করেন। খুবই ভালো লাগতেছে। সকালবেলা আসলে ভোর 5টায় রওনা দেওয়ার কথা ছিল, যদিও গাড়িটা স্টার্ট হয়েছে 6টা 31 মিনিটে। ঘুম সারা রাত আসলে কাজ করার পরে, কাস্টমারের কাজ করার পর ঘুম আসলে 2 ঘন্টা ঘুম হয়েছে আর কি। 3টায় ঘুমাই গেছিলাম। তো 2 ঘন্টা ঘুমের আসলে যে ক্লান্তিটা থাকা উচিত ছিল শরীরে, আলহামদুলিল্লাহ সেটা নাই। কারণ এই সকালের মনোমুগ্ধকর একটা পরিবেশ, আবহাওয়া, স্মুথ রাইডিং এখন পর্যন্ত আসলে খুব ভালো লাগতেছে, একটা এনার্জি দিচ্ছে আর কি। রাস্তাঘাটগুলো যখন রাইডিং এর ক্ষেত্রে এরকম মানে মনোরম থাকে এবং বেশি ট্রাফিক থাকে না, তখন আসলে টানা 10-12-15 ঘন্টা রাইড করলেও একটা বাইকারের আসলে ওই ক্লান্তিটা আসে না, শরীরে একটা আলাদা স্ট্যামিনা কাজ করে। এটা আমার ক্ষেত্রে হয়েছে আর কি। আমি আসলে অন্যান্যদের ক্ষেত্রে কেমন এই বিষয়টা আমার জানা নাই, একজনের অভিজ্ঞতা একরকম হইতে পারে। তবে আমি একটানা 20 ঘন্টার উপরেও গাড়ি চালিয়েছি। তো সেক্ষেত্রে আসলে অনেক অফরোড ছিল, ভালো রাস্তাও ছিল,
কিন্তু ক্লান্তিটা হলো খুব একটা মনে হয় নাই। হ্যাঁ, যাত্রাপথে অবশ্য বিরতি ছিল, এই বিরতিগুলো আসলে আমাদেরকে অনেক এনার্জি দেয়। তবে আমি গাড়ি রাইড করার সময় একটা জিনিস আসলে ফলো করি, চেষ্টা করি আসলে, কতটুকু পারি জানি না, সেটা হচ্ছে লেন পরিবর্তন করার সময় অলওয়েজ ইন্ডিকেটর ইউজ করা। এখন সেটা রাস্তা ফাঁকা হোক বা ট্রাফিক থাকুক, পিছনে গাড়ি থাকুক বা না থাকুক, এটা আসলে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর মোস্ট ইম্পর্টেন্ট, দিনের বেলা আমি প্রতি 6 সেকেন্ড পর পর আমার লুকিং গ্লাসগুলোতে আমি খেয়াল করি। বেশিরভাগ সময় লুকিং গ্লাসগুলো আসলে অনেকে খেয়াল করেন না, অনেকের গাড়িতে দেখি যে লুকিং গ্লাসই নাই, তো এটা একটা দুর্ঘটনার কারণ। তো আমার মতে আসলে লুকিং গ্লাস অবশ্যই প্রয়োজন আছে, এবং প্রতি 6 সেকেন্ড পর পর দিনের বেলা অন্তত রাইড করার সময় দেখা উচিত। কারণ রাত্রের বেলা তো আসলে দেখা লাগে না, পিছন থেকে আলো রিফ্লেকশন হলেই বোঝা যায় যে পিছন থেকে কেউ আসতেছে। এরকম কিছু জমিদার মাঝে মধ্যে রাস্তার মাঝখান দিয়ে পার হয়ে যাবে। অলরেডি কাঞ্চন ব্রিজ চলে আসছি, কিছুক্ষণের মধ্যেই এত সুন্দর স্মুথ একটা জার্নির সমাপ্তি হবে। এর পরের রাস্তাটা আসলে আপনারা সবাই জানেন, টোটালি একটা আনএক্সপেক্টেড রাস্তা, যেটা আসলে খুব দ্রুত সংস্কার হওয়া উচিত। মানে ঢাকা শহরে আসলে আমি এত তাড়াতাড়ি কুয়াশা দেখবো, এটা আসলেই আমি খুব আনএক্সপেক্টেড ছিল আমার জন্য। আমি রীতিমতো অবাক হলাম, এবং শীতের অনুভবটা বোঝা যাচ্ছে। যদিও আসলে এটা ঢাকা মেইন সিটি থেকে অনেক দূরে, বাট যে পরিমাণ ট্রাফিক থাকে এখানে আসলে, তাতে এত ইন্ডাস্ট্রি, এত দূষণ, শীতের আমেজটা ফিল করাটাই আসলে অনেক ভাগ্যের ব্যাপার। এর আরেকটা কারণ হইতে পারে যে আসলে জলাশয় আছে, বনায়ন আছে। ফাইনালি এত সুন্দর একটা রাস্তা শেষ করে সামনে দেখতেই পাচ্ছেন ধুলা, ভাঙ্গাচুরা, ওফ, বলার কিচ্ছু নাই। এটা এখন আর একটা যুদ্ধ। এটা হলো খুব রিস্কি, এই যে সকালবেলা উল্টা পাশে অটো আসতেছে। এই রাস্তাটা যদি মনে করো যে ভোর 4টা 5টার দিকে বের হইতে মানে পার হইতে পারি বা আসতে পারি, তাহলে মানে রিল্যাক্স, ফাঁকা রাস্তা। এখানে সব গাড়ি দৌড়ায় 80-র উপরে। হুম, 10 টাকা।
আরে দাও না, 10 টাকা নোটটা দাও। তুমি দিবে তাই সে তোমাকে খুচরা দিবে, এক জিজ্ঞাসা করার দরকার নাই তো খুচরা আছে কিনা। তুমি ওর টাকা দিবে আর তোমাকে ভাঙতি দেবে, হিসাব ক্লিয়ার। পিছায় বসো। মানি ব্যাগ ইয়াতে রাখো, তোমার এই পকেটে রাখো। এগুলা সব সিমেন্ট, ডানে বায়ে যা দেখবে সব সিমেন্ট ফ্যাক্টরি, ফ্রেশ। আর নদী, এটা হলো মেঘনা নদী। ওই যে সকালবেলার একটা ছবি দেখাইছিলাম না, এই যে। সকালবেলা যদি এখানে আসা যাইতো না, ও একদম সূর্য ওঠার সময়, সেই একটা ফিল পাওয়া যায়। বলছিলাম না এই রোডে গাছপালা বেশি। হ্যাঁ, রোদে ক্লান্তি লাগে না, কিন্তু কিছু কিছু জায়গা যেমন এই যে সূর্যটা একদম সরাসরি তোমার চোখে এসে পড়বে। শ্রমজীবী মানুষের সংগ্রাম শুরু হয়ে গেছে। রয়্যাল কোচ। শালা লক্কর ইঞ্জিন দিয়া বডি বানায়া একেবারে নড়তে পারতেছে না, আবার বানাইছে এসি। বাপরে, মামুর বেটা টান আছে। বাপরে, এটা খুব রিস্কি। ডান পাশের যে ঢালটা আছে না, এই যে ঢালটা, এটা খুব রিস্কি। কি হয়েছে, তুমি পা নামে দিছো কেন? আচ্ছা আচ্ছা, না না না, সামনের মোটরসাইকেল থেকে ডান পা নামাই দিছে। মানে এটা হচ্ছে যে মানে আমাদের কোন মানে বাইকার যারা, তারা ওই পা নামানো দেখলে মনে হয় যে গাড়ি স্লো করতে বলতেছে, সামনে উঁচা নিচা বা সামথিং কিছু আছে। ওই জন্য বলতেছে যে ঘটনা যখন থেকে আমার 2 পায়ে নামাই দিছে, তার মানে রেস্ট করতেছে। এই প্রাইভেট কারগুলা কথা বলতেছে ফোনে। বোধহয় সন্দীপ ফোনে কথা কয়।
এই যে দেখো বাম পাশে, এই যে দেখো এই গাড়িগুলো আছে না, এই গাড়িগুলোর জন্যই প্রবলেম হয়। হ্যাঁ, ওই যে লোকাল। এটা হলো ফেনী বারোয়ারহাট থেকে হিয়াকো খাগড়াছড়ি যাওয়ার রাস্তাটা। গত 4 বছর আগেও যখন এই রাস্তায় 2-3 বার করে আসছি, এর থেকে ভালো ছিল। এখনো রাস্তার কাজ শেষ হয়নি। অত সেই রাস্তাগুলো যখন শেষ হবে, মানে এই রাস্তাটা তো একটা পাহাড়ি রাইডিং এর ফিল পাওয়া যাবে, অস্থির। ডান পাশে পাহাড়, বাম পাশেও পাহাড়। এগুলো আসলে এখন কাটতে কাটতে টিলা হয়ে গেছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য আসলে মোটরসাইকেল নেই এই রোডটা ভালোই একটা ফিল দেবে। কিন্তু যদি প্রাইভেট কার, ফ্যামিলি নিয়ে বা বাসে যদি আসার চিন্তা ভাবনা করে এই রুটে, তাহলে আমি বলবো যে না, আসাটাই ভালো হবে। খাগড়াছড়ি, চট্টগ্রাম দিয়ে আরো অন্যান্য রুট আছে, ওই রুটে যাওয়ার জন্য একটু সময় বেশি লাগবে, বাট জার্নিটা হবে কমফোর্টেবল। এইদিকে শর্টকাটের আশায় আসলে আসলে অবস্থা খারাপই আছে। এই যে এই রাস্তার শান্তি পরিবহন, কিন্তু দুর্ঘটনার জন্য অশান্তি। লেটস গো। এই যে একটা খাড়া টান আছে, খাড়া টানটা উঠতে হবে। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হলো খাড়া টান, তার মধ্যেও রাস্তাটা বাজে। তাহলে এখানে আসলে বাইক রাইড করাটা কি পরিমাণ রিস্কি, মানে দেখেই বোঝা যাচ্ছে। আরো খারাপ ছিল অবশ্যই যে কিছু কিছু জায়গায় পুডিং করে বসায় দিছে, জাস্ট দায় সারা কাজ করছে আর কি। জাস্ট টোটালি দায় সারা, টোটালি দায় সারা কাজ করছে। হ্যাঁ, টোটালি দায় সারা কাজ করছে। সো এটা হচ্ছিল যে এখন আবার আর একটা আপহিল আছে, আপহিলে উঠতে হবে। এগুলো খুবই নর্মাল, এগুলো 2 গিয়ারে ওঠা যায়। তবে রাত্রের বেলা বাইকে এই রোডটা একটু রিস্কি। একে তো রাস্তা ভালো না, তার উপর 2 পাশে পাহাড়ি একটা জঙ্গল আছে। হ্যাঁ, একটু দেখে শুনে রাইড করতে হয় এই রোডটাতে, প্রচুর বাজে অবস্থা। আর সিএনজি গুলো তো কি বলবো, এরা এক একটা ড্রাইভিং এর উপরে পিএইচডি। যদিও বান্দরবনের সবাই, পার্বত্য বান্দরবন যারা সিএনজি চালায় তারা খুব লেন মেনটেন করে, কিন্তু এই লাইনে এরা আসলে এগুলো তোয়াক্কাই করে না। সো এখানে একটা ব্রেক দেই ভিউ পয়েন্টটা দেখার জন্য। এই যে রাস্তা,
এই রাস্তায় নুড়ি পাথর, একটাবার চিন্তা করেন যে এই নুড়ি পাথরে আফিলে উঠতে গেলে আর নামতে গেলে একটা বাইকারের আসলে কি অবস্থা হয়। এবং এটা একটা বাইক স্লিপ করার জন্য কতটুকু রিস্কি, এর মধ্যে আবার পানি ফেলছে। পুরো পাথর বিছাই দিয়ে রাখছে, নুড়ি পাথর। আবার এর মধ্য দিয়ে সিএনজি, লোকাল সিএনজি গুলো দেধারসে চলে যাচ্ছে। এই যে কাদা কাদা, আবার ভালো রাস্তা। মানে ঘটনা হচ্ছিল যে আপনাকে একবারে মারবে না, আস্তে আস্তে মারবে, একটু করে প্যারা দেবে আর একটু করে প্রশান্তি। দেখা যাক সামনে আসলে কত দূর পর্যন্ত এরকম ভালো রাস্তা পাওয়া যায়। রাস্তার কাঠামো দেখে মনে হচ্ছে এগুলো আসলে অনেক আগে পাহাড় ছিল, পাহাড়গুলো আসলে খনন করতে করতে এখন পুরো টিলায় পরিণত হয়ে গেছে। পাশেই দেখতে পাচ্ছেন আসলে কনস্ট্রাকশনের কাজ, মাটি, এবং এই বনায়নগুলো আসলে নতুন করে হয়েছে। সমস্ত ক্লান্তিগুলো আসলে তখনই চলে যায় যখন এরকম একটা ভালো রোড পাওয়া যায় খারাপ রাস্তার পর, এবং সবুজের সবুজের একটা শীতলতা। আবার এক্সট্রিম রোড শুরু। রাস্তার দুই পাশে বড় বড় গাছ থাকলে রাস্তার মাঝখানে যে এই ছায়াটা পড়ে, এটা আসলে খুবই প্রশান্তির। ক্লান্তিটা তখন আর ক্লান্তি মনে হয় না, আলাদা একটা এনার্জি পাওয়া যায়। ফটিকছড়ি, ভোজপুর। আমি যদি ভুল না করে থাকি এটা হিয়াকো, শান্তিরহাট নয়। ইয়েস, এটা হচ্ছে হিয়াকো। সোজা চলে গেল খাগড়াছড়ি আর ডানে চলে যাবে ফটিকছড়ি। এই যে ডানে এটা ফটিকছড়ি, বামে ওইটা চলে গেল খাগড়াছড়ি। এটা হচ্ছে ফটিকছড়ির রাস্তা। সিএনজিরা এখানকার সব জমিদার। তুমি কি একটু ডানে বায়ে দেখে সাইড করো না? উপর থেকে গাড়ি আসতেছে, পিছনে গাড়ি, এভাবে কেউ দাঁড়ায়? এদেরকে আসলে বলার ভাষা নাই।
তো যাই হোক, ফাইনালি হিয়াকো থেকে আসলে ফটিকছড়ি হয়ে হাটহাজারী চট্টগ্রাম পর্যন্ত এই রোডটা একদম নাইস, জাস্ট ওয়াও। কিন্তু হিয়াকো থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যে রোডটা আছে এটা এক্সট্রিম লেভেলের রোড। সো আসলে যারা আসবেন তারা খুব ভেবে চিন্তে, সময় হাতে নিয়ে, এনার্জি নিয়ে এবং সেই রকম একজন পিলিয়নকে নিয়ে অবশ্যই যাত্রা শুরু করবেন। ডান পাশে এটা হচ্ছে রাবার বাগান, এগুলো হলো রাবার বাগান। ওয়াও, জাস্ট ওয়াও। এখানে ছোট্ট একটা বিরতি দেব কিছু ফটো সেশনের জন্য। রাবার বাগান, এটা হিয়াকো থেকে ফটিকছড়ি যাওয়ার রাস্তায় পড়বে। আর কেউ যদি চট্টগ্রাম হয়ে, হাটহাজারী হয়ে, ফটিকছড়ি হয়ে, হিয়াকো হয়ে খাগড়াছড়ি যায়, এই রোডে দুই পাশে সবুজ রাবার বাগান। এই রোডটা এখনো ভালো আছে, কারণ এই রোডে আসলে খুব একটা ভারী যানবাহন চলাচল করে না। এখানে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলই বেশি, এবং এখানে মোটরসাইকেল ভাড়াও পাওয়া যায় সারাদিনের জন্য, ঘন্টাব্যাপী, তবে একটু এক্সপেন্সিভ। দাঁতমারা বাজার, কত অদ্ভুত নাম। তবে এখানে একটা জিনিস আসলে আপনারা খেয়াল করবেন, একদম ছোট থেকে শুরু করে বড়, বিশেষ করে মেয়ে যারা আছে তারা সবাই বোরখা পরে, একদম ছোট থেকে। যারা হাঁটতে শিখছে তারাও। এবং এখানে মাদ্রাসা শিক্ষাটা বেশি, যেটা আসলে দেখলে খুবই ভালো লাগে। এবং তারা যে বোরখা পরে, শুধু তাদের চোখ দুটোই দেখা যায়, একদম সহি বোরখা, যেটা আসলে পরার নিয়ম আমাদের ইসলামী শরিয়া মোতাবেক, তারা সেভাবেই বোরকা পরে এখানে। পার হইতে হবে, কারণ অপর প্রান্ত থেকে যে যানবাহনগুলো আসলে তারা হর্ন খুব একটা ব্যবহার করে না। আমি সবাইকে অনুরোধ করব, যারা এই রোডে আসেন না কেন, প্রতিটা বাঁকে অবশ্যই, বিশেষ করে যারা মোটরসাইকেল চালাবেন বা প্রাইভেট কার নিয়েও যদি আসেন ব্যক্তিগত, অবশ্যই হর্ন ব্যবহার করবেন। এটা আসলে একটা দুর্ঘটনা থেকে বাঁচার জন্য যথেষ্ট। আর বাজারগুলোতে আসলে অবশ্যই নিয়ন্ত্রিত গতিতে চলাচল করাটা উত্তম। এটা আসলে শুধু পাহাড়ি রাস্তায় নয়, সমতলেও বাজারে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে অতিক্রম করাটা ভালো। যে কোনো পাশ থেকে আসলে যে কোনো যানবাহন, মানুষ, বাচ্চা কাচ্চা, এমনকি কুকুর, ছাগলও আসতে পারে। একটু জোরে টান দিলাম, কারণ সামনে একটা খুব খাড়া টার্নিং আছে, ট্রাকটার জন্য রিস্ক হয়ে যাবে। এই সামনে একটা জায়গা আছে যেটা আসলে ব্লাইন্ড স্পট বলা চলে, খুবই শর্ট। আসলে হুট করে ওপাশ থেকে কি আসতেছে বোঝা যায় না, খুবই সাবধান। এরকম 3-4টা ব্লাইন্ড স্পট এই রাস্তায় পাবেন আপনারা,
আমি চেষ্টা করব আসলে আগামী 3-4 দিন ভিডিও করে আপনাদেরকে বিষয়গুলো দেখানোর জন্য, যাতে আপনারা যখন আসবেন একটা ধারণা নিয়ে আপনারা আসতে পারেন এই রাস্তাগুলোতে। আমার গন্তব্যে চলে আসছি আমি। ডান দিকে ঢুকতে হলে এই রোডটা দিয়ে সামনে গেলেও আসলে অনেকগুলো চা বাগান আছে, অনেক বড় চা বাগান। সেটাও আমি পরবর্তী ভিডিওতে, অন্য একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। খুবই সুন্দর। এবং আরো কিছু জায়গা আছে যেখানে মোটরসাইকেল নিয়ে গিয়ে আসলে পাহাড়ের পাদদেশে বসে পাহাড়ের গোধূলি লগ্নটা উপভোগ করতে আসলে খুবই ভালো লাগে। খুবই, আসলে একটা ভিডিও করতে তখনই ভালো লাগে যখন আসলে আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা পাওয়া যায়। আর একটা জিনিস আপনারা আসলে অনেকে জানেন কিনা জানি না, আমি তারপরেও শেয়ার করছি। এই অঞ্চলের 90% মানুষ যারা শিক্ষিত, অশিক্ষিত বা কর্মঠই হোক না কেন, 90% ছেলে মানুষ তারা দেশের বাইরে থাকে। তারা আসলে রেমিটেন্স যোদ্ধা। এমনও অনেক লোকজন আছে যারা 20, 30, 40 বছর ধরে দেশের বাইরে আছে। বিয়ে শাদী করে 1 বছরের মাথায় তারা চলে গিয়েছে। এটা আসলে এই অঞ্চলের মানুষের দেশের জন্য একটা বড় ত্যাগ। আমার কাছে ত্যাগই মনে হয়, কারণ তারা তাদের সংসারকে বিসর্জন দিয়ে নিজেদের অর্থ এবং দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের জন্য যে হেল্পটা করে, এটা আসলে অন্য কেউ অন্যভাবে দেখলে আমি বলার কিছু নাই। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার যেটা অভিমত, আমি মনে করি এটা তাদের জন্য দেশের প্রতি একটা ত্যাগ। আমি আমার গন্তব্যের আসলে একদম কাছে চলে আসছি। সেই সকাল 6:30টায় টঙ্গী বাজার থেকে আমি যাত্রাটা স্টার্ট করি। এখন ঘড়ির কাঁটায় 1:50। ঠিক সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটাই হচ্ছিল আমার সেই ছোট ভাইয়ের বাসা। আমি প্রতিবার এখানেই আসি, আমার খুবই ভালো লাগে। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে, কথা হবে কোনো এক ভিডিওতে।